বিসমিল্লাহির রহমানির রহিম। আশাবাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস দশম শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং অনুশীলন করো। দ্বিতীয় অধ্যায় ঢাকা বোর্ড 2020 এর একটি সমস্যা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে প্রশ্নটা বোর্ডে সবাই দেখো, আমি একটু পড়ে শোনাই, তারপরে আস্তে আস্তে আমরা সমাধানকে নিয়ে যাচ্ছি। 2019 সালের জানুয়ারি মাসে শফিক এন্টারপ্রাইজের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1, নগদ 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। 3 তারিখ, জনাব সাহেদের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা। 5 তারিখ, মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ প্রদান। তারপরে আছে 9 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন। তারপরে লেনদেনটা আছে পাওনাদারের মিস্টার জাহিদকে প্রদান। তারপরে লেনদেনটা আছে কাশেম ব্রাদার্সের নিকট পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এখন এই কটা লেনদেনের ভিত্তিতে এখন আমার প্রশ্নের চাহিদা, অর্থাৎ প্রশ্ন কি করতে বলছে। ক, ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করো। খ, আমরা ডান দিকে লিখলাম ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা করো। গ, শফিক এন্টারপ্রাইজের ব্যবসায় হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এই ছিল আমাদের প্রশ্নের চাহিদা। তো আসো আস্তে আস্তে দেখি আমরা এটার সমাধান কিভাবে করা যায়। প্রথমে বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এখন এই লেনদেনগুলির ভিতরে ব্যবসায় লেনদেন নয় অর্থাৎ যেগুলি জাবেদা করা যায় না, আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনা, অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তারপরে আছে, তাই এখানে দেখো দুইটা লেনদেন আছে। একটা আছে 5 তারিখে মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ প্রদান। তো ম্যানেজার নিয়োগ দিছে কেবল, কিন্তু ম্যানেজার নিয়োগ দিলে হবে না, তার অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না ব্যবসায়, অর্থাৎ ব্যবসার টাকা বাড়েও নয় কমেও নয়, সেই জন্য এটা ব্যবসায়িক লেনদেন হচ্ছে না। আমরা জানি ব্যবসায়িক লেনদেন হওয়ার জন্য 7টা বৈশিষ্ট্য থাকে। সেই 7টা বৈশিষ্ট্যের একটা এখানে আমরা দেখলাম। আরেকটা লেনদেন দেখো 15 তারিখ, কাশেম ব্রাদার্সের নিকট পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান 27,000 টাকা। তো পণ্য ক্রয়ের ফরমায়েশ আমরা কেবল দিলাম, কিন্তু পণ্য আমার কাছে পাঠায়ও নাই আর আমি টাকাও দেইনি, সেই জন্য এটা কোনো ব্যবসায়িক লেনদেন হয়নি। তাহলে বইয়ের থেকে তোমরা ব্যবসায়িক লেনদেনের হওয়ার যে শর্ত আছে, বৈশিষ্ট্য আছে 7টা, এগুলি একটু দেখে নেবেন। এখন তাহলে আমরা এটা সমাধান করি। তো সমাধান করার জন্য আমরা ডান দিকে দেখলাম সমাধান। ক, তাহলে আমরা ছোট্ট করে একটা গল্প করি। তাহলে এখানে আমরা লিখব ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা মোট পরিমাণ
পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখ কত তারিখ আছে? এই যে ম্যানেজার নিয়োগ, এইটা 5 তারিখ 2019 জানুয়ারি 5। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি ম্যানেজার নিয়োগ প্রদান, বিভাগকে ম্যানেজার নিয়োগ প্রদান। মাসিক বেতনে বিভাগকে ম্যানেজার নিয়োগ প্রদান। কত টাকা আছে? 15,000 টাকা। তারপর আরেকটা লেনদেন আছে 15 তারিখ, কাশেম ব্রাদার্সের নিকট পণ্য ক্রয়ে ফরমাইশ প্রদান 27,000 টাকা। এটা হবে 15 তারিখ। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান কত আছে? 27,000। দুটো যোগ করলে হবে 42,000 মোট। উত্তর 42,000 টাকা। এই দুটা লেনদেনই ছিল, মানে লেনদেন হয়নি এমন ঘটনা। যেগুলি লেনদেন হয় না সেগুলিকে আমরা কেবল ঘটনাই বলি। এর পরের অংশ আছে আমাদের ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করতে গেলে এই অংশটা আমরা মুছে দিই, পরের অংশে আবার যাই। তোমরা সবাই এটা দেখো, ভিডিও পোস্ট করে তোমরা ভালোভাবে দেখে নিও। আসো এটার অংশটা আমরা মুছে ফেলি। অংশ ঘটনার শুরুতে লেনদেন চিহ্নিত করে কারণ ব্যাখ্যা। ঘটনার শুরুতে লেনদেন চিহ্নিত করে কারণ ব্যাখ্যা। এটার সবটা আমাদের এরকম হবে: তারিখ, লেনদেন কিনা। কারণ ব্যাখ্যা A = L + E। তো বোর্ডে যে ছবি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন আমরা দেখব কোনটা কোনটা লেনদেন হয়েছে। 1 তারিখ নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসায় নগদ টাকা আসে এবং সমপরিমাণ দায় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তার মানে এটা লেনদেন হয়েছে। তাহলে 1 তারিখ 2019 জানুয়ারি 1 লেনদেন নগদ নগদ অর্থ মূলধন স্বরূপ আনায় ব্যবসায়ের নগদ অর্থ A
এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা লেনদেন হয়েছে। নগদ অর্থ মূলধন স্বরূপ আনায় ব্যবসায় নগদ অর্থ এ মানে সম্পদ, মালিকানা সত্ত্ব ই অর্থাৎ মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাও শেষ। 3 তারিখ সাহেদের নিকট পণ্য বিক্রয়। সাহেদের নিকট পণ্য বিক্রয়, এখানে নগদে না বাকিতে কিছু বলে নাই, তবে নাম লেখা আছে। যদি নাম লেখা থাকে তাহলে আমরা জানি এই লেনদেনটা বাকিতে হয়েছে। তো বাকিতে যদি পণ্য বিক্রি করি তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ দেনাদার নামক সম্পদ। অন্যদিকে আয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো সেই জন্য আমরা এখানে লিখব 3 তারিখ জানুয়ারি 3, এটাও লেনদেন হয়েছে। লেনদেন যদি লেনদেন হয় তাহলে কেন হলো? সাহেদের নিকট পণ্য বিক্রি করায় বাকিতে পণ্য বিক্রয়ের ফলে আর কি ফলে দেনাদার এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। তার মানে বিক্রয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, সেই জন্য মালিকানা সত্ত্ব ই, মালিকানা সত্ত্ব প্রতীক হলো ই। তাহলে এটাও শেষ হয়ে গেল। 9 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন। মালিক যদি ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে আর নগদ অর্থ সম্পদ কমে, মানে হ্রাস পায়। তাহলে 9 তারিখ যেটা, এটাও লেনদেন হয়েছে। 9 তারিখ লেনদেন। তাহলে আমরা লিখব ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করার ফলে ব্যক্তিগত কারণে ব্যবসা থেকে উত্তোলন করার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব ই হ্রাস এবং নগদ অর্থ মানে সম্পদ হ্রাস। নগদ এ হ্রাস পেয়েছে। তাহলে আরেকটা আছে 12 তারিখ। 12 তারিখের যেটা, সেটা আমাদের নিচে জায়গা হয় না, আমরা একটু উপরে লিখবো। উপরের লেনদেনটা মুছে ফেলবো। সবাই উপরের লেনদেনটা লিখে ফেলো অথবা ভালো করে দেখে নাও। আচ্ছা, তাহলে উপরের লেনদেনটা আমরা মুছে ফেললাম। ওখানে তারিখ ছিল 12। লেনদেন পাওনাদার জাহিদকে প্রদান। পাওনাদারকে যদি আমরা টাকা পরিশোধ করি বা প্রদান করি তাহলে পাওনাদার কমে, পাওনাদার হবে ডেবিট। আর নগদ অর্থ ব্যবসা থেকে চলে যাবে, নগদান
হবে ক্রেডিট। তার মানে পাওনাদারকে প্রদান করার ফলে পাওনাদার কি দায়, পাওনাদার হ্রাস, পাওনাদার এল হ্রাস এবং নগদ এ হ্রাস পেয়েছে। তাহলে আগে ছিল 3টা, এ একটা, মোট হলো 4টা। এই 4টা লেনদেনই আমাদের কি ছিল, লেনদেন ছিল এখানে। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই এই অংশটা। এভাবে বাসায় আরো প্র্যাকটিস করতে হবে। এখন আমরা পরের যে অংশটা সেটা দেখব, শফিক এন্টারপ্রাইজের ব্যবসায়ে হিসাব সমীকরণের প্রভাব দেখো। তাহলে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে হলে আমাদেরকে কি করতে হবে, আগে সঠিকভাবে লেনদেনগুলির পক্ষগুলি নির্ণয় করতে হবে, তারপর ওগুলি হিসাব সমীকরণের কোন জায়গায় প্রভাবিত হয় সেই জায়গায় দিতে হবে। তাহলে এই অংশটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আমি এই অংশটা মুছে দিচ্ছি। তো এটা হিসাব সমীকরণের প্রভাব দেখার আগে আমাদের যে একটা করণীয় কাজ সেটা হলো সবগুলি লেনদেনের আমরা কি করব, একটা রাফ কাজ অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করে নিব। তো প্রথমে আসো, নগদ 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। এটা যদি আমরা ডেবিট ক্রেডিট করি তাহলে আমরা নগদান হিসাব, মূলধন হিসাব, নগদান হিসাব, মূলধন হিসাব। তাহলে আমরা একটু উপরে কাজটা করি, পরে অঙ্কটা করব। 1 তারিখে যেটা আছে নগদান হিসাব, মূলধন হিসাব। তারপরে 3 তারিখে সাহেবের নিকট বিক্রয়, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব। তারপর আছে 9 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 9 তারিখ। তারপর আছে 12 তারিখ পাওনাদার গায়ককে প্রদান। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই রাফ কাজটুকু আমরা অঙ্কের বাইরে একটা পৃষ্ঠায় করে নিব, যে কোনো জায়গায় খালি জায়গায়। এখন আমাদের বোর্ড যেহেতু একটা অন্য পৃষ্ঠা নাই, সেজন্য আমরা উপরে আগে রাখলাম, তারপরে অঙ্কটা আমরা নিচে করব। গ গ হলো হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। আচ্ছা, তাহলে এবার দেখো কয়টা ঘর হবে, এই ঘরগুলি আগে নির্ধারণ করতে হবে। সম্পদ পাশে নগদ এ 1, এ 2, সম্পদ পাশে 2টা ঘর হবে,
একটা হলো নগদ আর একটা হলো দেনাদার। এবার দায় পাশে তাহলে কয়টা ঘর হবে? দায় পাশে একটা আছে পাওনাদার, এটা হলো এল। আর মালিকানা সত্ত্ব মূলধন ই। তাহলে যে বাকিগুলি কোথায় যাবে? উত্তোলন মূলধনের মধ্যে যাবে, বিক্রয় মূলধনের মধ্যে যাবে। কারণ কি? কারণ হলো ই সমান সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস বি। চারটা প্রতীক আছে আমরা জানি এর মধ্যে মালিকানা সত্ত্বের ভিতরে। একটা হলো মূলধন, একটা হলো উত্তোলন, একটা হলো আয়, একটা হলো ব্যয়। মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বাদ, আর উত্তোলন বাদ। তাহলে উত্তোলন মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, বিক্রয় মালিকানা সত্ত্ব, বিক্রয় হলো আয়, আর দেনাদার সম্পদ, নগদ টাকা সম্পদ। এই নগদের মধ্যে যাবে, এই নগদের মধ্যে যাবে, আর এই পাওনাদার আলাদা বসবে। তাহলে আমরা এখন নামগুলি লিখে নেই। এটা হলো তারিখ, এটা হলো উদ্বৃত্ত, এটা হলো সম্পদ, আর এটা হলো নগদ, আর এটা হলো দেনাদার। এটা সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা হলো পাওনাদার, মূলধন, মন্তব্য। উপরে আমরা জাবেদা করে রাখছি, এখন এটা দেখা তাড়াতাড়ি করে বসায় দেবো টাকাগুলি খালি, আর কোনো ঝামেলা নেই। তো নগদ 3 লক্ষ টাকা ছিল নগদান হিসাব, মূলধন হিসাব। আমরা এখন নগদের ঘরে টাকা দিব আর মূলধনের ঘরে টাকা দিব, এই দুই ঘরে টাকা দিব। তাহলে আমরা 2019 জানুয়ারি 1 নগদের ঘরে 3 লক্ষ টাকা দিলাম, মূলধনের ঘরে আবার 3 লক্ষ টাকা দিলাম। মূলধন আনয়ন, মন্তব্যটা হবে মূলধন আনয়ন। এখন আমরা বরাবর একটা দাগ টেনে স্কেল দিয়ে সুন্দর করে দিয়ে দিব। এই ঘরে লেখো উদ্বৃত্ত 3 লক্ষ টাকা, এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা, এই ঘরে 3 লক্ষ টাকা। এরপরে পরের লেনদেনটা 3 তারিখ, দেনাদার আর বিক্রয়। দেনাদার যাবে দেনাদারের ঘরে, আর বিক্রয় যাবে মালিকানা সত্ত্বের ঘরে। কারণ বিক্রয় বাড়লে আয় বাড়ে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। পরের তারিখটা হলো 3 তারিখ, জানুয়ারি 3। দেনাদারের ঘরে আমরা তাহলে কত টাকা দিব? দিব হলো এই যে 25,000 টাকা দেনাদারের ঘরে, 25,000। আর মালিকানা সত্ত্ব ঘরে 25,000। এখানে লিখবো আয় অথবা বিক্রয়, এটা লিখলে হবে। এই এরকম করে দাগটা দিয়ে দিব। এখন আবার উদ্বৃত্ত টানবো। উদ্বৃত্ত এখানে 3 লক্ষ টাকাই আছে, এখানে 25,000 টাকা আছে। এই ঘরে সমান সমান দিয়ে দিব আমরা। এখানে যোগ করলে হয় 3 লক্ষ 25,000। 3 লক্ষ 25,000 দায় পাশে, আবার সম্পদ পাশে 3 লক্ষ যোগ 25,000, 3 লক্ষ 25,000 সমান সমান আছে। তারপরে লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে উত্তোলন, উত্তোলন হিসাব দেবে, নগদান হিসাব দেবে। তাহলে উত্তোলন হলো মালিকানা সত্ত্বের ঘরে যাবে, আর নগদ যাবে নগদের ঘরে। কত টাকা আছে? 10,000 টাকা আছে। 10,000 টাকা আমরা নগদের ঘরে দিব এবং এটা মাইনাস দেখাবো। আবার উত্তোলনের ঘরে 10,000 টাকা মাইনাস দেখাবো। উত্তোলন আবার একটা দিয়ে দিব। এখন আবার উদ্বৃত্ত টানবো। এখানে বিয়োগ করলে থাকে 2,90,000, এখানে থাকে 25,000, এখানে থাকবে 3,15,000 বিয়োগ
পরে আরেকটা লেনদেন আছে পাওনাদারকে প্রদান। তো পাওনাদারকে প্রদান করলে পাওনাদারের পরিমাণ করে দায়ের পরিমাণ কমবে, এই করে যাবে, আর নগদ টাকাও কমবে। তাহলে এখানে টাকার পরিমাণ আছে 15,000, 15,000 টাকা, 15,000 টাকা আমরা আবার মাইনাস করে দিলাম। পাওনাদারের এখান থেকে 15,000 টাকা মাইনাস করে দিব। এরপরে আবার আমরা দাগ টেনে দিব। তারিখ ছিল 12 তারিখ। 15,000 গেলে কত থাকবে? 5 আছে, 10 5 হলে থাকে 1 2 7, 2,75,000। এখানে হলো 25,000, এখানে মাইনাস 15,000, আর এখানে 3,15,000। এখন আমাদের আর লেনদেন নাই, শেষ। যোগফল টেনে দিব, এই দুই ঘরের যোগফল এগুলি সব সমান করব। 2,75,000 আর 25,000 হলো 3 লক্ষ। আবার এদিকে এটা মাইনাস হলো 15,000, আর 3,15,000 থেকে গেলে থাকবো 3 লক্ষ। সমান সমান হয়ে গেল মোট। এবারে আমরা মোট লিখে দেব। এই ছিল আমাদের হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ দুই দিক মিলে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো বাসায় তোমরা আরও এরকম অঙ্ক প্র্যাকটিস করো। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার অন্য ক্লাস নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকো। বাইরে গেলে মাস্ক পরিধান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাই।